হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। তো আমার এই নতুন ভিডিওতে যেটাতে আমি অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে বলতে যাচ্ছি, সেখানে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা বারবার একটা হয়তো ভুল করে ফেলছো, যেটা আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে, যে তোমরা মনে করছো যে স্যার বোর্ডে সব লিখে রেখেছে, আমরা বোর্ডটা কপি করে নিলে হয়ে যাব। তোমাদের আমার বারবার রিকোয়েস্ট, তোমরা আমার কথাগুলো শেষ অবধি শোনার চেষ্টা করো, ভিডিওটা শেষ অবধি দেখো। বোর্ডে যতটুকু ইনফরমেশন লেখা আছে অবশ্যই তোমাদের জন্য লেখা আছে, তার থেকে বেশি করে আমার জন্য লিখে রেখেছি, যেন কোনো কথা বলতে আমি ভুলে না যাই। সো বন্ধুরা, তোমরা চেষ্টা করো ভিডিওটা শেষ অবধি দেখে নেওয়ার। তো বিভিন্ন রকম যে নার্সিং প্যারামেডিক্যাল কোর্সেস আছে, যেটাকে আমরা ব্রডলি বলে থাকি অ্যালাইড হেলথ সায়েন্সেস। তো অ্যালাইড হেলথ সায়েন্সের সাথে কিছু ম্যানেজমেন্ট কোর্স আছে, সেই ম্যানেজমেন্ট কোর্সগুলো আমরা বলে দেবো আজকে। তো এই কোর্সে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যে আমি এখানে তোমাদের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের বিভিন্ন রকম ফোন কলস থাকে, তোমাদের গার্জেনদের থাকে। তো গার্জেনরা আমাকে বারবার জানতে চায় যে স্যার এই কোর্সগুলো স্টাডিটা, মানে অ্যাবাউট দ্য প্যারামেডিক্যাল কোর্স স্টাডি, মানে এই কোর্সগুলো কি ধরনের, কি পড়াশোনা করতে হবে। তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির রেজাল্ট বেরিয়ে গেছে, এবার এখনই কাউন্সিলিং শুরু হবে। জেন পাসের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হয়ে গেল। তো তোমরা এখনো হয়তো ওয়াকিবল নাও সবাই, যে ঠিক আমরা কি পড়তে চলেছি। তো এখানে আমি সেটা বলবো, তার সাথে তোমার কি কি জব প্রসপেক্ট আছে সেটা বলবো। এবং যেটা তোমরা আরেকটা কোশ্চেন করো যে স্যার ভ্যাকেন্সি কত, স্যার এই কোর্স পড়লে স্যালারি কত। তো তোমাদের কোশ্চেনের মধ্যে একটা জিনিস লুকোনো থাকে, যেটা আমার বুঝতে অসুবিধা হয় না। তোমরা জানতে চাও যে রিলেটিভ ভ্যাকেন্সি কত, অর্থাৎ এই কোর্স পড়লে না এই কোর্স পড়লে কোনটাতে আমার বেশি ভ্যাকেন্সি, এই কোর্স পড়লে স্যালারি বেশি না ওই কোর্স পড়লে। তো যাই হোক, এটা হয়তো আমার সাথে মতের মিল খায় না, যে এইভাবে কিছু পড়াশোনা অন্তত হয় না। তাহলে তো অনেক, মানে এটা তো, যদিও পড়াশোনাটা একটা বাজার হয়ে গেছে, যাই হোক সেই বাজারে তো এইভাবে কোনো জিনিস তুল্য মূল্য করা যায় না। তো এই ধরনের প্রশ্ন উত্তর দিতেও আমি সাধারণত অ্যাভয়েড করে থাকি। আরেকটা জিনিস, যে প্যারামেডিক্যাল স্টাডিটা, অনেক গার্জেন আমাকে খুব দুঃখ প্রকাশ করে যে স্যার আমরা তো এই কোর্সগুলো জানতামই না, তোমরাও বলেছো। তো একটা তোমাদের খুব ছোট্ট একটা গল্প বলি, যে 1991 সালে যখন প্রথমবার ইরাকের সাথে যুদ্ধ শুরু হয়, আরব কান্ট্রিগুলো যখন ডিস্টার্ব হয়ে গেল, সেই সময় আমি বম্বেতে গেছিলাম 3বার ইন্টারভিউ দিতে। এবং আমি ধরো আজকে ইন্টারভিউ দিয়েছি, তো ইন্টারভিউ দেওয়ার পর আমাদের বিকেলে লিস্ট দিয়ে দেওয়া হলো যে তোমরা কে কে ইন্টারভিউতে পাস করেছো। বলা হলো যে তোমরা আনটিল কাল বিকেল অবধি ওয়েট করো ফাইনাল লিস্ট পাওয়ার জন্য। তো আমরা জানি যা বসে আছি। পরের দিন যখন বেলা 3টের সময় ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে বলল, উই হ্যাভ গট সাফিসিয়েন্ট নাম্বার অফ ফিমেল ক্যান্ডিডেটস। অর্থাৎ তখনই সেই 1991 সালে, আজ থেকে প্রায় 30 বছর আগে, তো ওরা সাফিসিয়েন্ট নাম্বার ফিমেল ক্যান্ডিডেটস পেয়ে গেছে প্যারামেডিক্যালে আরবে চাকরি করার জন্য। এবং এই সেকশনটা বলতে আপত্তি নেই, গোটাটাই সাউথ ইন্ডিয়ান সেকশন। তো আমাদের বাঙালি মেয়েরা সেটা জানে না, সেটা বা আমাদের বাঙালি ছেলেরাও অনেকে জানতো না, সেটা ভেবেও দুঃখ হয়। যাই হোক, দুঃখ করে লাভ নেই। তো এখন যখন একটা সুযোগ এসছে ইউটিউব প্ল্যাটফর্মে, আমি তোমাদের সেই কোর্সগুলো নিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যে কোর্সগুলো আমি বলতে যাচ্ছি, সেই কোর্সে এখানে তোমার মোটামুটি 25টা কোর্স নিয়ে আমি বলবো। তো 25টা কোর্সে কি কি ধরনের কাজ হয়, কি কি ধরনের স্যালারি হয়, সেটা আমি একটা তোমাদের রাফ আইডিয়া দেব। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যে ডেজিগনেশন, অনেকের অনেক রকম আপত্তি আছে আমার ডেজিগনেশন বলা নিয়ে। তো তোমাদের একটা ইনফরমেশন আমি শেয়ার করছি, যে আমার ভিডিওর মোর দ্যান 40% দর্শক হচ্ছে নন ইন্ডিয়ান, অর্থাৎ ভারতের বাইরে। অর্থাৎ আমি 3টে ভাষায় ভিডিও বানাই, বাংলা, হিন্দি এবং ইংরাজি। এবং আমাকে ভিডিওগুলো সেইভাবেই বানাতে হয়, সবার জন্য বানাতে হয়। বিভিন্ন দেশে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডেজিগনেশন হয়। তো সেটা আমাকে অ্যাজ এ হোল গ্রস করে বানাতে হয়, সর্বমোট হিসাবে বানাতে হয়। তার জন্য কেউ যদি দুঃখ পেয়ে থাকে, তার জন্য আমিও দুঃখিত। তো আমি আমার কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমার সমস্ত দর্শককুল, যেটা 40% অভারতীয়, ভারতের বাইরের দেশ থেকে আমাকে ফলো করছে,
তাদের কথা আমাকে ভেবে বলতে হয়। আর এরকম নয় যে আমার বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ভিডিওতে আমি 3টে ভার্সন বলি, 3টে ভাষা বলি, কিন্তু গোটা ব্যাপারটা একই বলতে হয়। তার জন্য এরকম আমাকে অ্যাজ এ হোল বলতে হয়, সারা বিশ্বের কথা চিন্তা করে বলতে হয়। সেই বিশ্বটা চিত্র আজকে তোমরাও পেয়ে যাবে। তো দেখো, আমরা প্রথমে শুরু করেছি যে ট্রেড অথবা স্ট্রিম কি আছে। এখানে বলছি নার্সিং, প্যারামেডিক্যাল, যেটাকে সর্বমোট ভাবে অ্যালাইড হেলথ সায়েন্সেস বলা হচ্ছে, ম্যানেজমেন্ট আছে, ফার্মেসি আছে। তো প্রথমে আমি ট্রেড এবং স্ট্রিমকে রেখেছি, 25টা ট্রেড এবং স্ট্রিমকে রেখেছি। ডিপ্লোমা, প্রথমে ডিপ্লোমা কোন কোন কোর্সের হয়, কোন কোন কোর্সে বিএসসি বা ব্যাচেলার ডিগ্রি লেভেল হয়, কোন কোন কোর্সের মাস্টার ডিগ্রি বা এমএসসি হয়, কোন কোন কোর্সে পিএইচডি করা যায়, তাদের নেচার অফ জব কি হয় বা জব ডেসক্রিপশন কি হয়, তাছাড়া আছে তাদের বিভিন্ন ধরনের ডেজিগনেশন বা সেই ইন্ডাস্ট্রিতে পজিশন কি হয়, তাদের মোটামুটি একটা গভর্নমেন্ট স্যালারি কি হয়। এটা যে স্যালারি স্ট্রাকচারটা দিচ্ছি, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল রেট, মানে যখন একটা ছেলে বা একটা মেয়ে কেরিয়ার শুরু করছে, এবং প্রাইভেটে কি ধরনের স্যালারি হতে পারে। তো দেখো, নার্সিং এর প্রথমে আমি নার্সিং বলছি। তো নার্সিং এর ডিপ্লোমা হয়, বিএসসি হয়, এমএসসি হয়, পিএইচডি হয়। নেচার অফ জব কি, নার্সিংদের শুধুমাত্র নার্সিংটা নয়, তার সাথে লেবার রুম এবং ওটি রুমের ডিউটি আছে, ক্রিটিক্যাল কেয়ার আছে এবং থেরাপিটিক আছে। থেরাপিটিক মানে বোঝো যে চিকিৎসা প্রদান করছে। তো আমরা সাধারণত জানি যে নার্সরা তো নার্সিং করে, থেরাপির ব্যাপারটা আমরা ঠিক জানি না। যে ধরো যে আমাদের দেশে ইন্ডিয়াতে একটা ডাক্তারের স্যালারি রেসপেক্টে, একটা ডাক্তারের স্যালারি রেসপেক্টে একটা প্যারামেডিক্যাল বা একটা নার্সের বেতন হচ্ছে 10 থেকে 15%। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিতে একটা ডাক্তার যদি 100 টাকা স্যালারি পায়, তো 10 টাকা বা 15 টাকা স্যালারি পায় একটা নার্স বা প্যারামেডিক্যাল। কিন্তু বিদেশে একটা নার্স, একটা ডাক্তার 100 টাকা স্যালারি পেলে একটা নার্স 75 থেকে 80 টাকাও স্যালারি পায়। কেন পায় না, ওখানে একটা যারা নার্সিং ট্রেডে আছে তারা ভালো করে জানে, হসপিটালে একটা চালু ওয়ার্ড হচ্ছে অন কল। অর্থাৎ রাত বিরেতে যখন রাতে সাধারণত ডাক্তার কম থাকে, 1-2 ডাক্তার থাকে যারা মেনলি ক্যাজুয়ালিটিতে থাকে। সেই ক্যাজুয়ালিটি ডাক্তার একা গোটা হাসপাতাল সামলাচ্ছে, এবং সেই সময় বিভিন্ন পেশেন্টের যে অবস্থা খারাপ হয় বা অবনতি হয়, সেই সময় আমাদের দেশে সাধারণত যে নার্সরা থাকেন, নার্সরা ডাক্তারকে, সেই রেসপেক্টিভ ডাক্তারকে, যে ফিজিশিয়ান হতে পারে, সার্জন হতে পারে, অর্থোপেডিক সার্জন হতে পারে, তো তাদেরকে অন কল ডেকে পাঠায়। তো সেটা বিদেশে হয় কি, বিদেশে যেটা বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমেরিকায় ধরে নাও, সেখানে কিন্তু নার্সরা প্রাইমারি ট্রিটমেন্টটাও প্রোভাইড করে। অর্থাৎ পেশেন্টের অবনতি হয়েছে, এখন ট্রিটমেন্টটা এই মুহূর্তে কি দেওয়া উচিত পেশেন্টকে, সেটা নার্স ডিসিশন নেয়, এবং খুব এমার্জেন্সি হলে তবেই ডাক্তারকে কল করা হয়। স্বভাবতই সেখানে নার্স তার প্রাপ্য সম্মান, প্রাপ্য অর্থ পায়। তো তার জন্য বলছি থেরাপি। এবং এখানে ওটি এবং সিসিটি কেন বলছি, ক্রিটিক্যাল কেয়ার, যে এখনকার দিনে সব জিনিস স্পেশালাইজড হয়ে যাচ্ছে, সেটা পরে আসছি। এবার নার্সদের বিভিন্ন রকম ডেজিগনেশন হয়। স্টাফ নার্স থেকে কেরিয়ার শুরু হয়, নার্সিং ইনচার্জ হতে পারে, ওয়ার্ড ইনচার্জ হতে পারেন, মেট্রন হতে পারেন, নার্সিং অফিসার হতে পারে, বা ফ্যাকাল্টি অর্থাৎ সে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানো বা সেখানে ভাইস প্রিন্সিপাল সব ধরনের পোস্টই পেতে পারে। এবং গভর্নমেন্টের স্যালারি 25,000 থেকে শুরু করে 55,000। 55,000টা কেন বললাম না, ইতিমধ্যে এইমস হসপিটাল একটা প্যারামেডিক্যাল অ্যালাইড হেলথের জন্য একটা নতুন, যেটাকে ক্যাডার স্কিম বলা হয়, সেটা চালু করেছে। সেখানে নার্সিং বা ম্যাক্সিমাম প্যারামেডিক্যালের জয়নিং লেভেলটা হচ্ছে স্টাফ ক্যাটাগরি। প্রথম প্রমোশন থেকে তারা অফিসার হয়ে যায়, এবং শেষ প্রমোশনে গ্রুপ এ অফিসার হয়ে যাচ্ছে। তো সেইখানে সেই সব পোস্টে, তো যেখানে যেমন ধরো যেগুলো স্পেশালিস্ট পোস্ট আছে, সেখানে কিন্তু স্টার্টিং স্যালারি 55,000 থেকে শুরু আছে, বিশেষ করে যাদের বিএসসি ডিগ্রি আছে, এবং প্রাইভেটে 15 থেকে 20,000 টাকা। তো এরপরে দেখো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এবং ওটি টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি।
তো এইটা কিন্তু আগে মেইনলি নার্সিং এর সাথে ইনক্লুড ছিল, এটাকে ধীরে ধীরে আলাদা করে নেওয়া হয়েছে। প্রথমে ওটি আলাদা হয়েছিল, এখন ক্রিটিক্যাল কেয়ারটা আলাদা হয়ে গেছে। তো ক্রিটিক্যাল কেয়ার তোমরা ইতিমধ্যে জানো যে করোনার সময় যে ম্যাক্সিমাম পেশেন্টরা ভেন্টিলেটরে চলে যাচ্ছে, সেই তাদের যে ক্রিটিক্যালি ইল অর্থাৎ মানে সিরিয়াসলি অসুস্থ হচ্ছে, সেই সব পেশেন্টদের জন্য এক যাদের আর্টিফিশিয়াল রেসপিরেশন বা ভেন্টিলেশন দরকার হচ্ছে, সে তাদের ক্রিটিক্যাল কেয়ারের জন্য আলাদা করে টেকনোলজিস্ট বা কোর্স পড়ানো হচ্ছে। এখানে ডিপ্লোমা এবং বিএসসি লেভেল পড়ানো হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট তাদের ডেজিগনেশন হতে পারে মেডিকেল টেকনোলজিস্ট, ওয়ার্ড ইনচার্জ, ফ্যাকাল্টি, তাদেরও সবার স্যালারি স্ট্রাকচার মোটামুটি একই রকম থাকে। এটাকে আমি আর ভাঙিনি। তো বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হবে, একটু সিরিয়াসলি দেখার চেষ্টা করো। অপারেশন থিয়েটার টেকনোলজি, এখানেও ডিপ্লোমা এবং বিএসসি লেভেল হচ্ছে। এখানে ওটি কে অ্যাসিস্ট্যান্ট করছে, অর্থাৎ কাকে অ্যাসিস্ট করছে? অ্যাসিস্ট কিন্তু সার্জনকে করছে। কোন সার্জন? জেনারেল সার্জন হতে পারে, অর্থোপেডিক সার্জন হতে পারে, আই সার্জন হতে পারে, ইআর সার্জন হতে পারে, ব্রেনের নিউরো সার্জন হতে পারে। তো তাদেরকে সার্জনকে অ্যাসিস্ট করছে, সেই ডেজিগনেশন একই ধরনের হচ্ছে, মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে, অথবা ওটি অ্যাসিস্ট্যান্ট হিসেবেও ওনাদের ডেজিগনেশন হয়ে থাকে, ওটি অ্যাসিস্ট্যান্ট। এরপর চলে আসছি পিটি, পারফিউশন টেকনোলজি। এটা হচ্ছে এখানটা হচ্ছে পিটিতেও আছে ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি আছে। এখানে পারফিউশনে অ্যাসিস্ট্যান্স করছে, অর্থাৎ একটা, এটা আমি আগেও বলেছি, যেগুলো বড় বড় অপারেশন যেগুলোতে অ্যানাস্থেসিস্টের সাথে একজন পারফিউশন টেকনোলজি অ্যানাস্থেসিস্টকে সাহায্য করে, অর্থাৎ ওটি অ্যাসিস্ট্যান্ট কিন্তু সাহায্য করছে সার্জনকে। পিটি অ্যাসিস্ট্যান্ট যে বা পারফিউশন টেকনোলজিস্ট, তিনি সাহায্য করছেন অ্যানাস্থেসিস্টকে, অর্থাৎ যে অজ্ঞান করছেন যে ডাক্তারবাবু। তো এদের ডেজিগনেশন মেডিকেল টেকনোলজিস্ট অথবা পারফিউশন টেকনোলজিস্ট হয়। সব কথা এখানে লেখার জায়গা নেই, স্যালারি স্ট্রাকচার একই রকম। এরপর অডিও অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, এটা বিএসসি এবং এমএসসি ডিগ্রি হয়। এখানে অডিওমেট্রি অপারেশন শেখানো হয়, কিভাবে অডিওমেট্রি সাহায্যে করা হয়, বিশেষ করে যারা কানে মেশিন লাগায় এবং যারা মেন্টালি রিটার্ডেড বাচ্চা হয় বা সফট হয়ে যারা কথা হারিয়ে যারা বাক হারা হয়, তাদেরকে নতুন করে কথা শেখানো, অ্যাসিস্টিং ইন স্পিচ থেরাপি। তো এটা বিভিন্ন ধরনের এনজিওরা কাজ করছে এইসব ফিল্ডে। তো তাদের বলা হচ্ছে অডিওমেট্রিস্ট বা স্পিচ থেরাপিস্টের আলাদা করে চাকরি হচ্ছে, বা তারাও ফ্যাকাল্টি মেম্বার হিসেবে চাকরি করতে পারছে। এখানে ওটি অ্যাসিস্ট্যান্ট, পারফিউশন এবং ক্রিটিক্যাল কেয়ার, এনারাও কিন্তু ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করতে পারে। সিএলটি বা ক্যাথ ল্যাব টেকনোলজি, ক্যাথ ল্যাব হচ্ছে ইন্টারভেনশনাল ক্যাথিটার। ক্যাথিটার মানে হচ্ছে একটা পাইপ, সিম্পলি একটা পাইপ। তো আমাদের যেগুলো ভেসেলস আছে, সেটা ব্লাড ভেসেলস হতে পারে, আদার লিম্ফেটিক ভেসেলস হতে পারে, বা আদার অর্গান ভেসেলস হতে পারে। সেই ভেসেলসটা যখন কোনো কারণে ন্যারো হয়ে গেছে, মানে কম তার জায়গা হয়ে গেছে, সেখানে বাইরে থেকে একটা পাইপ ঢুকিয়ে সেই চ্যানেলটাকে বড় করে দেওয়া হয়। তো এইটা হচ্ছে মোটামুটি ব্যাপার। এইখানে হচ্ছে ইন্টারভেনশনাল ক্যাথিটার। তো তারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট অথবা ক্যাথ ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এই ধরনের পোস্ট পাওয়া যায়। স্যালারি স্ট্রাকচার সেম। এরপর আসলে ডিসিটি বা ডায়াবেটিক কেয়ার টেকনোলজি, এটাও কিন্তু একটা নার্সিং এরই অঙ্গ ছিল, এটা আবার স্পেশালাইজ হয়ে গেছে। এখন তো কিছু ডায়াবেটিস হসপিটাল আলাদা করে তৈরি হয়ে গেছে। তো দিনে দিন যত যাবে তত প্রত্যেকটা জিনিস খুব স্পেশালাইজড ব্যাপার হয়ে যাবে। তো ডায়াবেটিস পেশেন্টদের অনেকগুলো এলিমেন্টস থাকে, রোগ থাকে, বিশেষ করে তাদের ফুড কেয়ার থাকে, তাদের হার্ট কেয়ার থাকে, তাদের কিডনি কেয়ার থাকে। তো সেই ব্যাপারে ডায়াবেটিক পেশেন্টকে কাউন্সিলিং করা, সাহায্য করা, টেস্ট করা, তাদেরও মেডিকেল টেকনোলজিস্ট বলা হচ্ছে, অথবা ডায়াবেটিক কেয়ার অ্যাসিস্ট্যান্ট অথবা ডায়াবেটিক কেয়ার টেকনিশিয়ান, এরকম বিভিন্ন নামে ইন্ডাস্ট্রিতে তাদের জব হচ্ছে। এরপর চলে আসছি ডিআরটি। ডিআরটি মানে হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওথেরাপি। এটা ডিপ্লোমা ডিগ্রি হয় এবং বিএসসি লেভেল অবধি পড়া যায়। এটা হচ্ছে রেডিয়েশন থেরাপি। আগেও বলেছি, যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে রেডিয়েশনের মাধ্যমে যেসব সেলগুলোকে আমরা বাইরে থেকে রেডিয়েশন দিয়ে মেরে দিই, তো ওই সেলগুলোকে নষ্ট করে দেওয়া হয়, সেই তারা রেডিও থেরাপিস্ট হতে পারেন বা মেডিকেল টেকনোলজিস্ট। অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট হচ্ছে অ্যাজ এ হোল ডেজিগনেশন, তার সাথে রেডিও থেরাপি, তার সাথে
ল্যাবরেটরি, তার সাথে ব্লাড ব্যাংক, এইভাবে ব্র্যাকেটে ওগুলো যোগ হয়। তো স্যালারি স্ট্রাকচার সেম। তো প্রথমে আমি রেখেছি 14টা কোর্সকে, 14+1 15টা কোর্সকে, যে 15টা কোর্স হচ্ছে ডাইরেক্ট পেশেন্টের সাথে থেরাপির সাথে সংযুক্ত। এইখানে যে 25টা কোর্স আছে, 25টা কোর্সকে তুমি 3টে পর্দা ভাগ করেছি। প্রথম পর্দা হচ্ছে যারা পেশেন্টের সাথে ডাইরেক্ট থেরাপির সাথে যুক্ত। দ্বিতীয় অংশটা হচ্ছে যারা ডায়াগনোসিসের সাথে যুক্ত, অর্থাৎ পেশেন্টের কি রোগ হয়েছে সেটা নির্ণয় করে, যেটাকে যাদের বলা হয় আই অফ দ্য হসপিটালস। এবং 3 নম্বর হচ্ছে যারা ব্যাক অফিস, যারা বিভিন্ন রিসার্চ কাজে সহযোগিতা করছে বা ম্যানেজমেন্টের কাজে সহযোগিতা করছে। এইটা হচ্ছে মোটামুটি 3টে ভাগ। তো ডিআরটির পরে আছে ডব্লিউটি, মানে হচ্ছে অপটোমেট্রি এবং অপথ্যালমিক টেকনোলজি। এখানে ডিপ্লোমা হয়, বিএসসি ডিগ্রি হয়, মাস্টার্স ডিগ্রি হয় এবং কিছু কিছু জায়গায় পিএইচডি হয়। এখানে অপটোমেট্রি করার শেখানো হয়, বিভিন্ন ধরনের পেশেন্টের টেস্ট করানো হয়, পেশেন্ট প্রিপারেশন, বিশেষ করে যেগুলো আই হসপিটাল থাকে সেখানে পেশেন্ট প্রিপারেশনটা গোটাটাই তারা করে। এবং তারা অপটোমেট্রিস্টরা সেই বিশেষ করে চোখের যে অপারেশনগুলো হয় সেখানে ওটি অ্যাসিস্ট্যান্টের কাজও তারাই করে। তো তাদের ডেজিগনেশন হতে পারে অপটোমেট্রিস্ট বা মেডিকেল টেকনোলজি ইন অপথ্যালমোলজি হতে পারে, বা তাদের ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও তারা চাকরি করেন। তো স্যালারিতে গভর্নমেন্ট এবং প্রাইভেট, এখানে ফ্যাকাল্টি বেতনগুলো দিইনি, সেই ফ্যাকাল্টির যে পজিশনগুলো হয়, তো ফ্যাকাল্টির পজিশন ইউনিভার্সিটি হলে অ্যাসোসিয়েট প্রফেসর বা ল্যাব ডেমনস্ট্রেটর হয়, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, বা ফ্যাকাল্টি মেম্বার হিসাবে, এই ধরনের বিভিন্ন ডেজিগনেশন হয়, ফ্যাকাল্টি ডেজিগনেশন। এরপর আছে পিএ বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, যেটা আমাদের দেশে চলটা খুব কম আছে। এখানে বিএসসি ডিগ্রি হচ্ছে, যেটা যারা ফিজিশিয়ানকে অ্যাসিস্ট করছে, অর্থাৎ ফিজিশিয়ানের পক্ষে এত পেশেন্টের সব ডেটা নিয়ে দেখতে অনেক সময় লেগে যায়, তার আগে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ প্রায় অর্ধেক ডাক্তার, তারা কিন্তু টোটাল ডেটা কালেকশন করে, তারা ফ্রেমিং করে পেশেন্টকে অলরেডি ফিজিশিয়ানের উপযোগী করে ফিজিশিয়ানের কাছে রেফার করছে। তো তারা মেডিকেল টেকনোলজিস্ট হয় বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারা কাজ করেন। স্যালারি স্ট্রাকচার সেম। এরপর চলে আসছি ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে ডিপ্লোমা, বিএসসি, এমএসসি, পিএইচডি সব লেভেলের অবধি হতে পারে। তারা ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপিতে যেটা স্পেশালাইজেশন হয়, সেই স্পেশালাইজেশন গুলো যখন পিএইচডি লেভেল হয় সেটা পেডিয়াট্রিক্স হতে পারে, অর্থাৎ বাচ্চাদের হতে পারে, কার্ডিও পালমোনারি হতে পারে, অর্থাৎ হার্ট এবং লাং ডিজিজ সংক্রান্ত হতে পারে, জেরিয়াট্রিক হতে পারে, অর্থাৎ যারা অতি বৃদ্ধ তাদের সম্বন্ধে তাদের কি ধরনের ফিজিওথেরাপি দরকার তার স্পেশালাইজেশন হতে পারে, বা স্পোর্টস ফিজিওথেরাপিস্ট যারা স্পোর্টস সম্বন্ধে স্পেশালাইজেশন করতে পারে। বিভিন্ন রকম স্পেশালাইজেশন হয়, তো তাদেরও ফিজিওথেরাপিস্ট বলা হয়, বা মেডিকেল টেকনোলজি ব্র্যাকেটে সেই ফিজিওথেরাপি, তারা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেন। স্যালারি স্ট্রাকচার সেম। এরপর চলে আসছি অর্থোটিক থেরাপি। অর্থোটিক থেরাপিটা হচ্ছে, এটাও ফিজিওথেরাপিরই একটা অংশ, যেখানে হচ্ছে একটা পেশেন্টকে ট্রিটিং করা হচ্ছে, ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে বা সাপোর্ট দেওয়া হচ্ছে তার স্কেলিটাল পার্টস অথবা মাসেলস যেগুলো উইক হয়ে গেছে বা ইনএফিশিয়েন্ট হয়ে গেছে বা ইমোবিলাইজ হয়ে গেছে বা ইনজিওর্ড হয়েছে, সেই সব ক্ষেত্রে অর্থোটিক সাপোর্ট দেওয়া হয়। তাদেরকে অর্থোটিস্ট বলা হয় বা মেডিকেল টেকনোলজি অর্থোটিক্স বলা হয়। তারাও ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করে। এটা আমাদের এখানে মাস্টার্স ডিগ্রি করানো হয়। তো মাস্টার্স ডিগ্রি এই বছরে কোনো কলেজ আমি দেখিনি। তো ফিজিক্যাল থেরাপি, এটাও ফিজিওথেরাপির একটা অঙ্গ, এটাও মাস্টার্স ডিগ্রি করানো হয়। এটা ফিজিওথেরাপির স্পেশালাইজড পোর্শন। এনারাও ফিজিওথেরাপিস্ট হন, ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেন বা মেডিকেল টেকনোলজিস্ট হন। তো স্যালারি স্ট্রাকচার সেম। এরপর আসছি যে ফার্মেসি এবং অ্যাপ্লাইড নিউট্রিশন। এটা হচ্ছে পার্টলি একটা ট্রিটমেন্টের অঙ্গ। পার্টলি অঙ্গ কেন? অ্যাপ্লাইড নিউট্রিশন কিন্তু ডাইরেক্ট পেশেন্টের সাথে কম ইনভলভেড। যারা পেশেন্টের একটা ডায়েট চার্ট তৈরি করে, কি কি ধরনের তার ডায়েট পাওয়া দরকার, তো
তো আমাদের এখানে মাস্টার্স ডিগ্রি হয়, পিএইচডি হয়, বিএসসি লেভেলে তো আলাদা করে হয়। তো নিউট্রিশন কোর্স অনেকেই পড়ছে, বাট এটা হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশন। তো অ্যাপ্লাইড নিউট্রিশনে তাদের ডায়েটিশিয়ান পোস্ট হতে পারে, বা নিউট্রিশনিস্ট পোস্ট হয়, বা ফ্যাকাল্টি মেম্বার্স হয়। তো স্যালারি স্ট্রাকচার সেম থাকে। এছাড়া আছে ফার্মেসি। ফার্মেসিতে আছে এখানে ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি সব রকম হতে পারে। তারা ফার্মাসিস্ট হয়। ফার্মাসি তাদের মেনলি ওষুধ। তো তাদের হচ্ছে ফার্মেসি এবং ইনভেন্টরি কন্ট্রোল। ইনভেন্টরি কন্ট্রোল মানে হচ্ছে টোটাল যে ড্রাগস এর ব্যাপারটা আছে একটা হসপিটালে, তারা সেটা ম্যানেজ করে বা কন্ট্রোল করে, যে কি কি ড্রাগ হসপিটালে ইমিডিয়েট লাগবে, কতদিনের মধ্যে লাগবে, এইটাকে বলা হয় ইনভেন্টরি কন্ট্রোল। তো ইনভেন্টরি কন্ট্রোলটা আমাদের দেশে কম চালু আছে, বাট বিদেশে ইনভেন্টরি কন্ট্রোল যারা জানে তাদেরকে খুব মানে হাই স্যালারি দেওয়া হয়। এবং ফার্মাসি যেটা আছে, তারা ফার্মেসি যারা ডিসপেন্সিং ফার্মাসিস্ট হয়, তারা কিন্তু পেশেন্টকে ওষুধ দেওয়ার অধিকারও থাকে। বিদেশে অনেক জায়গা আছে জাস্ট লিখে দিলে হয়তো অ্যান্টিবায়োটিক্স লাগবে ফর গ্রাম পজিটিভ, অ্যান্টিবায়োটিক্স লাগবে ফর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো ওষুধ নির্বাচনটা কিন্তু ফার্মাসিস্টরাই করে থাকে। এটা বিদেশে প্র্যাকটিস, আমাদের দেশে এই ধরনের প্র্যাকটিস কম হয়। তো তারা ডিসপেন্সিং ফার্মাসিস্ট হয়, ম্যানুফ্যাকচারিং ফার্মাসিস্ট হয়। ওষুধের যে ফ্যাক্টরি থাকে সেখানে কোয়ালিটি কন্ট্রোলে কাজ করেন, সেলস এর কাজ করেন, এবং ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও কাজ করেন। স্যালারি স্ট্রাকচার মোটামুটি একই থাকছে, যদিও সেলস এর কাজ করলে প্রচুর রকম ইনসেন্টিভ তার সাথে অ্যাড হয়। এরপর আসছে যে প্রস্থেসিস এন্ড অর্থোটিক্স। প্রস্থেসিস মানে হচ্ছে একটা কোন জিনিস যেটা প্রস্থেটিক, যেটা ধরা কারো হাটে ভার লাগবে, তো সে বা কারুর অঙ্গহানি হচ্ছে, পা হাত কেটে গেছে কোনো অ্যাক্সিডেন্টে বা যে কোনো কারণে হোক, তো তার পা হাতটা ডিজাইন করা, এটা হচ্ছে প্রস্থেসিসের কাজ। আর অর্থোটিক্স তো আগেই বলেছি, যারা বিভিন্ন স্কেলিটাল পার্টস এবং মাসেলের উইকনেস বা ইনজুরিকে তারা যারা সাপোর্ট দিয়ে ওটাকে মোবিলাইজ করার চেষ্টা করে, তো এটা হচ্ছে প্রস্থেসিস এন্ড অর্থোটিক্স। তো এরা এখানে তারা প্রস্থেটিক এবং অর্থোটিক্স হিসেবেও কাজ করে। মেডিকেল টেকনোলজিস্ট কোথাও ডেজিগনেশন হতে পারে, বা ফ্যাকাল্টি মেম্বার হিসেবেও তাদের চাকরি হয়। এছাড়া আছে এগুলো হলো মোটামুটি সবকটা যেগুলো বললাম, এগুলো হচ্ছে সব হচ্ছে ডাইরেক্ট টু দ্য পেশেন্টস, ডাইরেক্ট বেনিফিশিয়ারি টু দ্য পেশেন্টস, যারা পেশেন্টকে সরাসরি সহযোগিতা করছে। এরপর আসছে যারা ব্যাক অফিসে আছে। ব্যাক অফিসে কিরকম জব আছে? মেডিকেল বায়ো ইনফরমেটিক্স আছে, হিউম্যান জেনেটিক্স আছে। মেডিকেল বায়ো ইনফরমেটিক্স কি হচ্ছে? যারা কিপিং রেকর্ডস, লার্জ ডেটা অ্যানালিসিস এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন হসপিটালে। অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বায়োলজি প্লাস ইনফরমেশন টেকনোলজি, সেটাকে একসাথে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে? মেডিকেল বায়ো ইনফরমেটিক্স আবার স্পেশালাইজড ইন মেডিকেল ফিল্ড। যেগুলো জেনেটিক ডাটা হয় সেগুলো লার্জ ডেটা হয়, সেই ধরনের ডেটা অ্যানালিসিস এবং রেকর্ড কিপিং, তার সাথে বিভিন্ন রিসার্চে সহযোগিতা করা। এনাদের যে ডেজিগনেশন হয় সেটা মেডিকেল ইনফরমেশন অফিসার হতে পারে, বা ফ্যাকাল্টি মেম্বার হয়, বা রিসার্চ অ্যাসোসিয়েট হন, এই ধরনের তাদের কাজ হয়। হিউম্যান জেনেটিক্স এর ক্ষেত্রেও সেম হচ্ছে, এনাদের কাজও বিগ ডেটা অ্যানালিসিস এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করা, এবং ওনারা মেডিকেল ইনফরমেশন অফিসার হন বা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেন। এরপর একটা কোর্সে চলে যাচ্ছি যেটা ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্ট হচ্ছে, তোমরা শুনেছো হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন নামে পড়ানো হয়। সেটা ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি হয়। সব কটা কোর্সে যেখানে সায়েন্স লাগে, এখানে সায়েন্স না হলেও হয়, এনি স্ট্রিম পাস করলে হয়ে থাকে। তো তারা কি করে না, হসপিটালে ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট আছে, ব্যাক অফিস ম্যানেজমেন্ট আছে, যেটা গোটা হসপিটালের তাদের স্যালারি থেকে ধরে সবকিছু যারা ম্যানেজ করেন। মার্কেটিং আছে হসপিটালের, সেটাকে কর্পোরেট সেক্টরে গিয়ে মার্কেটিং করা, এবং তার সাথে আছে ম্যানেজমেন্ট, গোটা হসপিটালে ম্যানেজমেন্টটা তারা দেখাশোনা করেন। তাদের ফ্রন্ট ডেস্ক অফিসার হতে পারেন, এক্সিকিউটিভস হতে পারেন, ব্যাক অফিস এক্সিকিউটিভস হতে পারেন, সেলস এক্সিকিউটিভস হতে পারেন, বা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেন।
তো গভর্নমেন্টে এই ধরনের সার্ভিস কম আছে, প্রাইভেটে 15 থেকে 35,000 টাকা অবধি বেতন তারা ইনিশিয়াল স্টেজে শুরু হতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার কোয়ালিফিকেশন। এরপর আছে যেটা যারা আই অফ দ্য হসপিটাল, যারা ডায়াগনস্টিক উইং এর সাথে যুক্ত, তার মধ্যে প্রথমে আছে ডিআরডি আছে, অর্থাৎ রেডিও ডায়াগনোসিস আছে। তো রেডিও ডায়াগনোসিস তোমরা সবাই ওয়াকিবল, এক্সরে আছে, সিটি স্ক্যান আছে, এমআরআই আছে। তো এই মেশিনগুলোকে হ্যান্ডেল করা, তাদের ডেজিগনেশন হতে পারে এক্সরে টেকনিশিয়ান হতে পারে, সিটি স্ক্যান টেকনিশিয়ান হতে পারে, এমআরআই টেকনিশিয়ান হতে পারে, বা মেডিকেল টেকনোলজিস্ট হতে পারে, তার ব্র্যাকেটের এক্সরে বা সিটি বা এমআরআই থাকতে পারে, বা তারা রেডিওগ্রাফার হতে পারেন। বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন রকম ডেজিগনেশন হয়, বা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করেন। তাদের স্যালারি গভর্নমেন্ট এবং প্রাইভেটে অ্যাকর্ডিং টু দ্য আদার প্যারামেডিক্যালস এর সাথে ইকুইভ্যালেন্ট। এরপর আছে ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাফার। তো ইলেকট্রোকার্ডিওগ্রাফে শুধু ডিপ্লোমা হয়, তারা ইসিজি টেকনিশিয়ান অথবা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাজ ইসিজি কাজ করেন। তাদেরও স্যালারি স্ট্রাকচার গভর্নমেন্টে বা প্রাইভেটে একই রকম হতে পারে। এরপর আছে এনইপি নিউরো ইলেকট্রোফিজিওলজি। এরা মেনলি ইইজি মেশিন জাতীয় জিনিস অপারেশন করেন, যেটা মেনলি আমাদের নিউরন সিস্টেমের বা নার্ভাস সিস্টেমের যেটা গ্রাফিক্যাল যে টেস্টটা হয় সেটা ইইজি টেস্ট বলা হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাফ। তো সেই ধরনের মেশিন হ্যান্ডেল করেন। তারা ইইজি টেকনিশিয়ান হতে পারেন অথবা মেডিকেল টেকনোলজিস্ট ইইজি হতে পারেন। তো তাদেরও স্যালারি স্ট্রাকচার সেম হয়। এরপর লাস্টে আসছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা অনেকবার বলেছি। এখানে ডিপ্লোমা হতে পারে, বিএসসি হতে পারে, মাস্টার্স হতে পারে, পিএইচডি হতে পারে। সেখানে একটা ল্যাবের ভেতরে 6টা থেকে 8 রকমের ল্যাব, আমি অনেকবার বলেছি, সেই ধরনের কাজ হতে পারে। হিস্টোপ্যাথোলজি আলাদা ল্যাব, যেগুলো আনন্যাচারাল ডেথস হয়, মানে কোনো সুইসাইড বা কোনো হত্যা কেস হলো, তাদের তো পোস্টমর্টম হয়, তোমরা সবাই জানো। তাদের যে আবার হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডস তৈরি হয়, সেখানে আবার ল্যাব টেকনোলজিস্টদের দরকার হয়। ব্লাড ব্যাংকের টেকনোলজিস্টদের লাগে। তারপরে ইনভেন্টরি কন্ট্রোলে আছেন, তারা কোয়ালিটি কন্ট্রোলে আছেন, তারা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবেও কাজ করেন। এরপরে তাদের ডেজিগনেশন হতে পারে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারে, ল্যাব টেকনিশিয়ান হতে পারে, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হতে পারেন, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হতে পারেন। তারপর হতে পারেন ল্যাব সায়েন্টিস্ট হতে পারে, যেটা বিদেশে হয়, আমাদের দেশে ল্যাব সায়েন্টিস্ট হয় না। টেকনিক্যাল ম্যানেজার হতে পারেন, বা টেকনিক্যাল অফিসার, যেটা আমি আগেই বলেছি, এমস এ টেকনিক্যাল অফিসার জাতীয় পোস্ট করে দিয়েছে। তো এবং তারা ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কাজ করতে পারেন। তো স্যালারি গভর্নমেন্টে বা প্রাইভেটে একই ধরনের হয়। যেমন রেলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব টেকনিশিয়ান মোটামুটি 30 থেকে 35,000 জয়েনিং হয়। অথচ ল্যাব সুপারিনটেন্ডেন্ট একটা পোস্ট আছে, যেখানে জয়েনিং এ কিন্তু স্যালারি 55,000 এর বেশি। অর্থাৎ ওর জন্য আমি একটা রেঞ্জ লিখেছি 25 থেকে 55,000। তো বন্ধুরা, আমি এই ধরনের জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা আরেকটা কমন কোশ্চেন করছো আমাকে, যে স্যার ফরেনসিক ল্যাব, অর্থাৎ আপনি পোস্টমর্টম এত কিছু বললেন, তাহলে ফরেনসিক ল্যাবের কাজটা ফরেনসিক ল্যাব ইজ নট ইনক্লুডেড ইন অ্যালাইড হেলথ সায়েন্সেস। ফরেনসিক ল্যাব একটা ডিফারেন্ট স্টাডি। ফরেনসিক ল্যাব সম্বন্ধে বিএসসি, এমএসসি, মাস্টার ডিগ্রিও আছে। তো ফরেনসিক ল্যাবের সাথে এই মেডিকেল ল্যাব টেকনোলজিকে এক করবে না, এটা আলাদা। এখানে পিএইচডি যে কোর্সগুলো হতে পারে, সেটা তোমার নার্সিং এ পিএইচডি হতে পারে, ফিজিওথেরাপিতে পিএইচডি হতে পারে, অ্যাপ্লাইড নিউট্রিশনে পিএইচডি হতে পারে, মেডিকেল বায়ো ইনফরমেটিক্সে পিএইচডি হতে পারে, হিউম্যান জেনেটিক্সে পিএইচডি হতে পারে, ফার্মেসিতে পিএইচডি হয়, আর মেডিকেল ল্যাবে পিএইচডি ডিগ্রি অবধি করা যায়। যারা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারেন, যারা পিএইচডি বা মাস্টার্স ডিগ্রি যে কোনো ফিল্ডে, তারা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবেও কাজ করে থাকেন। এবং আমার যে নেক্সট ভিডিওতে আমি তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কোন র্যাঙ্কে কত অবধি সরকারি বা বেসরকারি কলেজ পেতে পারো, সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে লম্বা ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।